নমস্কার, গুড মর্নিং, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এডুকেশন অনলাইন। দীর্ঘ 1 বছর ধরে আমরা জানি যে স্কুল কলেজ সব বন্ধ, পড়াশুনো একেবারে অনলাইন অর্থাৎ ভার্চুয়াল জগতে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে সিটিভিএন নেগেটিভ প্লাস একেবারে আপনাদের সঙ্গে, তোমাদের সঙ্গে সঠিকভাবে রয়েছে, অভিভাবক এবং ছাত্রছাত্রীদের সঙ্গে। ঘরে বসে প্রত্যেকটা বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা, এক দিন এক একটা অধ্যায়, একটা বিষয় নিয়ে আমাদের পথ চলা এডুকেশন অনলাইন। আজকেও তার থেকে অন্য রকম কিছু নয়, ব্যতিক্রম কিছু নয়। আজকে আমাদের সঙ্গে রয়েছেন দিগন্ত চ্যাটার্জি। ভৌত বিজ্ঞান হচ্ছে আজকে আমাদের বিষয়, ক্লাস 10-এর ভৌত বিজ্ঞান অর্থাৎ ফিজিক্যাল সায়েন্স। অনেক অনেক স্বাগত, সুপ্রভাত। শুরু করি আজকে। হ্যাঁ, আজকে আমাদের যে বিষয়টা হচ্ছে ভৌত বিজ্ঞান ক্লাস 10-এ। তো আজকে যে চ্যাপ্টারটা আমরা নিয়ে আলোচনা করব, চ্যাপ্টারটার নাম হচ্ছে প্রবাহ তড়িৎ। আচ্ছা, অ্যাকচুয়ালি ক্লাস 10-এর বইতে চ্যাপ্টারটার নাম দেওয়া আছে প্রবাহ তড়িৎ এবং এর ইংলিশ নাম হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি। কারেন্ট ইলেকট্রিসিটি। এবার কথাটা হচ্ছে এই চ্যাপ্টারটার নাম এরকম হলো কেন? অ্যাকচুয়ালি চ্যাপ্টারটা এসেছিল আমাদের, যেটা মেন চ্যাপ্টারটার নাম হওয়া উচিত ছিল সেটা হচ্ছে ইলেকট্রোডাইনামিক্স। ইলেকট্রোডাইনামিক্স। এবার কথাটা হচ্ছে ইলেকট্রো মানে কি আর ডাইনামিক্স কথাটার মানে কি? ইলেকট্রো মানে হচ্ছে তড়িৎ আর ডাইনামিক্স মানে হচ্ছে গতিবিদ্যা। তাহলে আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে তড়িতের গতিবিদ্যা। তো এইখানে তড়িতের গতিবিদ্যা, ইলেকট্রোডাইনামিক্সকে আমরা দুটো ভাগে ভাগ করে দিতে পারি। এক, যখন আধান স্থির আর যখন আধান গতিশীল। এবার কথাটা হচ্ছে আধান যখন স্থির আর আধান যখন গতিশীল। আধান যখন স্থির তখন আমরা যে চ্যাপ্টারটা পড়বো তার নাম হচ্ছে স্থির তড়িৎ। কি চ্যাপ্টার পড়বো না? স্থির তড়িৎ। আর আধান যখন গতিশীল তখন যে চ্যাপ্টারগুলো পড়বো সেটা হচ্ছে চলতড়িৎ বা ইলেকট্রনিক্স। তারপর পড়বো ইএমআই, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। তারপর পড়বো ম্যাগনেটিজম মানে তড়িৎ চুম্বকত্ব। তো এইভাবে আমরা চ্যাপ্টারগুলো এগিয়ে যাব। তো কথা হচ্ছে তাহলে আমরা প্রথম যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে স্থির তড়িৎ। তো স্থির তড়িৎ প্রত্যেকে আমরা যে নামটা দেখলাম, আধান স্থির থাকে। তো আমাদের প্রথম কথা হচ্ছে আধান কি? প্রথম আমাদের মনে যে প্রশ্নটা জাগবে, আধান কি? তো আধান হচ্ছে পদার্থের একটা সক্রিয় ধর্ম। আধান কি না? পদার্থের সক্রিয় ধর্ম। সক্রিয় ধর্ম মানে যে কোনো পদার্থেরই একটা নির্দিষ্ট আধান থাকবে। এবং এবার আমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, তো আধান তাহলে পদার্থ তো ভরও থাকে, তাহলে পদার্থের সক্রিয় ধর্ম বলতে শুধু আধান না, পদার্থের ভরও বোঝানো হয়। যদি আমরা আর একটা উদাহরণ হিসাবে দেখতে চাই তাহলে কিন্তু পদার্থের ভরও বোঝানো হয়। যেরকম আমাদের হিউম্যান বডিতে যেমন রক্ত ছাড়া যেমন হিউম্যান বডি হয় না, সেরকমই পদার্থ আধান ও ভর ছাড়া সম্ভব নয়। তো আমরা যদি এখানে এবার যদি আমাদের মনে কোশ্চেন আসে তাহলে আধান কি, তাহলে আমরা লিখতে পারি আধান হলো পদার্থের একটা বিশেষ ধর্ম বা পদার্থের একটা সক্রিয় ধর্ম, যা কি নির্ধারণ করে না তড়িৎটা স্থির হবে না চলতড়িৎ হবে। তো এখানে সেখানে দাঁড়িয়ে আমরা প্রথমে আমরা প্রথম পয়েন্ট কি পেলাম না, আধান হলো পদার্থের সক্রিয় ধর্ম। নেক্সট পয়েন্ট কি লিখতে পারি? আমাদের মনে আধান শব্দটা কত খ্রিস্টাব্দে এসছে? আধান শব্দটা এসছে 600 খ্রিস্টপূর্বে। 600 খ্রিস্টপূর্বে এসছে আধান কথাটা। এবং এটা কত না, এটা হচ্ছে গ্রিক। এটা প্রথম এই শব্দটা এসছে গ্রিক অক্ষর থেকে। আচ্ছা, আর কি না আধানের চিহ্ন। আধানের চিহ্ন কিরকম? ক্যাপিটাল কিউ দিয়েও লিখতে পারি আমরা অথবা স্মল কিউ দিয়েও লিখতে পারি। এবার হচ্ছে 4 নম্বর পয়েন্ট আসবে আমাদের আধানের একক। আধান কোন একক দিয়ে পরিমাপ করব? আধান পরিমাপ করা হয় কুলম একক দিয়ে। কুলম, যেটাকে সংক্ষেপে বলে সি। আচ্ছা, এরপর আমাদের যেটা আসবে পয়েন্ট যে আধানের মাত্রা কি? 5 নম্বর পয়েন্ট, মাত্রা। আধানের কি মাত্রা না? আধানের মাত্রা হচ্ছে আইটি। আধানের মাত্রা কি? আইটি। এবার মনে আমাদের প্রশ্ন জাগবে তাহলে আইটা কি? আইটা হচ্ছে কারেন্ট স্ট্রেংথ
বা প্রবাহ মাত্রা। আই কি? প্রবাহ মাত্রা। আইটা কি? প্রবাহ মাত্রা। আর টিটা কি? আমরা সবাই জানি টি হচ্ছে টাইম। তো এবার যেটা আসবে আমাদের মনে সেটা হচ্ছে আধান হচ্ছে দুটো টাইপ। আধান কয় টাইপ? দুই টাইপ। একটা হচ্ছে ধনাত্মক আধান মানে পজিটিভ, একটা হচ্ছে ঋণাত্মক আধান বা নেগেটিভ। এবার আমাদের যেটা দরকার সেটা হচ্ছে দেখা যায় যে প্লাস প্লাস দুটো ধনাত্মক আধান কি করে না বিকর্ষণ করে। দুটো ধনাত্মক আধান মানে লাইক চার্জেস। আচ্ছা, যদি এরকম হয় প্লাস মাইনাস মানে আনলাইক চার্জেস মানে বিপরীতধর্মী আধান, তাহলে কি করবে না আকর্ষণ করবে। তাহলে এই হলো আমাদের আধানের কিছু নিম্ন বিবরণ। এবার দেখা যাক যে আধানটা বস্তুর গতিবেগের উপর নির্ভর করে কি না। আচ্ছা, তার আগে যেটা কথা হয়েছে, যেটা মেন কথা সেটা হচ্ছে আধান থাকলে ভর থাকবেই। এটা সব থেকে মেন কথা যে আধান থাকলে ভর থাকবেই, কিন্তু ভর থাকলে আধান নাও থাকতে পারে। ভর থাকলে আধান নাও থাকতে পারে। এবার কথাটা হচ্ছে এটা মানেটা কি? তার মানে হচ্ছে যেমন আমাদের হিউম্যান বডিতে যেমন আধানও আছে আবার ভরও আছে। সেরকম ইট বালি সিমেন্ট এগুলোর আধান থাকতে পারে না, এগুলো যেরকম ভর থাকতে। তার মানে একটা কথা বলছে যাদের আধান আছে তাদের ভর থাকবে, কিন্তু যাদের ভর থাকবে কিন্তু আধান নাও থাকতে পারে। তাহলে এই কথাটার মানে বোঝা গেল। এবার কথাটা হচ্ছে দেখা যায় ধরো আমরা সকালবেলা মর্নিং ওয়াক করতে বেরিয়েছি, এবার আমরা দৌড়াচ্ছি দেখা যাচ্ছে আমাদের ওয়েটটা কমছে, বলে ভর কমছে, তা বলে কি আধানের কোনো পরিবর্তন হচ্ছে? এই কোশ্চেনটা যদি আমরা উত্তর পেতে চাই তাহলে একটা কোশ্চেন আমরা এখান থেকে বলতে পারবো যে না, আধানের মান বস্তুর গতিবেগের উপর নির্ভরশীল নয়। আধানের মান বস্তুর গতিবেগের উপর নির্ভরশীল নয়। এবার তাহলে বোঝা গেল যে আধানের মান বস্তুর গতিবেগের উপর নির্ভরশীল নয়, কারণ আমরা দৌড়াচ্ছি আমাদের ওয়েটটা কমতে পারে, মাস কমতে পারে, কিন্তু আধানের পরিবর্তন হবে না। এবার কথা তাহলে বস্তুর ভর কি গতিবেগের উপর নির্ভরশীল? হ্যাঁ, বস্তুর ভর গতিবেগের উপর নির্ভরশীল। তাহলে এটাই গেল আধান এবং ভরের মধ্যে পার্থক্য। তাহলে যদি আধান ও ভরের মধ্যে পার্থক্য আসে আমরা কি লিখব? যে আধানের মান বস্তুর গতিবেগের উপর নির্ভর করে না, কিন্তু ভরের মান বস্তুর গতিবেগের উপর নির্ভর করে। এবার আমাদের যদি মনে প্রশ্ন জাগে যে বস্তুর ভরের মান আধানের উপর কীভাবে নির্ভর করে, তার জন্য আমরা ক্লাস 12-এ একটা ফর্মুলা পড়ব, আপাতত ক্লাস 10 আমাদের নেই ফর্মুলাটা। সেটা হচ্ছে m = m0/√1 - v²/c²। এই ফর্মুলা থেকে আমরা বোঝা যায় যে বস্তুর ভর বস্তুর গতিবেগের উপর নির্ভরশীল, যেখানে ভিটা হলো বস্তুর গতিবেগ। সিটা কি? সি হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ 3 × 10⁸ মিটার/সেকেন্ড। এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু আসে। তাহলে আমাদের মনে প্রশ্ন দিতে হয় তাহলে এম নটটা কি? এম নট হচ্ছে স্থির ভর। এম নটকে কি বলা হয়? স্থির ভর, বা এর আর একটা নাম আছে বিরাম ভর। কি বলা হয়? স্থির ভর বা বিরাম ভর। আমরা যখন ইনিশিয়াল পজিশনে মানে প্রাথমিক অবস্থানে থাকি, সেই সময় আমরা ধরো দৌড়াচ্ছি না, কিছু করছি না, সেই সময় যে ভরটা পরিমাপ করা হয় সেইটা হচ্ছে আমাদের স্থির ভর। এরপর যদি ধরো আমরা দৌড়াতে থাকছি, তার মানে কি দৌড়াতে তখন আমাদের একটা ভরে প্রাপ্তি হচ্ছে, সেটা হচ্ছে এমটা হচ্ছে সেখানে হচ্ছে বস্তুর ভর। তাহলে বোঝা গেল স্থির ভর আর বস্তুর ভর। তো এই জিনিসটা নিয়ে আমরা কিন্তু এটা হচ্ছে নিউটনের আপেক্ষিকতাবাদ তত্ত্ব থেকে আসে। তো এটা আমরা 11-এও কিছুটা পাবো, 12-এও কিছুটা পাবো। তো এরপর আমাদের যে মনে প্রশ্ন আসবে যে আধানের সংরক্ষণ সূত্র। আধানের সংরক্ষণ সূত্র। আধানের সংরক্ষণ সূত্র কি? খুব মন দিয়ে শুনবে। আধানের সংরক্ষণ সূত্র হচ্ছে আধানকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। আধানকে সৃষ্টি বা ধ্বংস করা সম্ভব নয়, ধ্বংস করা যায় না। তাহলে কি করা যায়? শুধুমাত্র একটি বস্তু থেকে অপর বস্তুতে
পরিবর্তিত করা যায়। তার মানে চার্জ ক্যান বি ক্রিয়েটেড নট বি ডেস্ট্রয়েড, অনলি ক্যান বি ট্রান্সফার্ড এ বডি টু অ্যানাদার বডি। এটাই হচ্ছে আমাদের প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ চার্জেস। তার আধানের সংরক্ষণ সূত্র কি না, আধানকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শুধুমাত্র একটা বস্তু থেকে অপর বস্তুতে পরিবর্তন করা যায়। যেরকম আমরা দেখেছি যে কোনো একটা বস্তু, ধরো এই একটা বস্তু, এই একটা বস্তু, ধরো এখান থেকে আধানের ফ্লো হচ্ছে আর একটা বস্তুতে, ধরো এই বস্তুটা একটা পরিবাহী তার দিয়ে যুক্ত, এই বস্তুটা একটা পরিবাহী তার দিয়ে যুক্ত, ধরো এখান থেকে ইলেকট্রনগুলো এই দিকে যাচ্ছে। তাহলে যে বস্তু থেকে অন্য বস্তুতে ইলেকট্রনের প্রবাহ হয়, তাহলে সেই বস্তুটাকে কি বলে না, সেটা মনে রাখতে হবে সেটা নিম্ন বিভবে আহিত হয়েছে। কি বিভব না, নিম্ন বিভব। এবার মনে প্রশ্ন জাগবে বিভবটা কি? হ্যাঁ, বিভবটা আসছি আমি একটু। তাহলে আর এটা কি বিভব না, উচ্চ বিভব। তাহলে বোঝা গেল নিম্ন বিভব উচ্চ বিভব। তাহলে নিম্ন বিভব কি জিনিস না, যেই দিক যে বস্তু থেকে ইলেকট্রনের প্রবাহ হয়, যে বস্তু থেকে ইলেকট্রন নির্গত হয় সেটাকে নিম্ন বিভব বলে, আর যে বস্তুতে ইলেকট্রন ইনজেক্ট হয় মানে যে বস্তুতে ইলেকট্রন গ্রহণ করে ইলেকট্রন, সেটাকে উচ্চ বিভব বলে। একটাকে বলে নেগেটিভ, একটাকে বলে পজিটিভ। ঠিক আছে, তাহলে বিভবটা কি আমি আসছি বিভবে। আচ্ছা, নেক্সট হচ্ছে আধানের সংরক্ষণ সূত্রে আর একটা থিওরি আমাদের জানা যায় যে বিচ্ছিন্ন সংস্থায় মোট আধান সর্বদা ধ্রুবক থাকে। কি বললাম কথাটা? বিচ্ছিন্ন সংস্থায়, খুব একটা ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন এটা, যে বিচ্ছিন্ন সংস্থায় মোট আধান সর্বদা ধ্রুবক থাকে। এবার আমাদের মনে প্রশ্ন জাগবে যে বিচ্ছিন্ন সংস্থাটা কি? বিচ্ছিন্ন সংস্থা আমরা দেখেছি যেরকম থার্মোফ্লাক্স, যে বস্তু তাপ বাইরে থেকে তাপ ভেতরে ঢুকবে না, ভেতর থেকে তাপ বাইরে বেরিয়ে যাবে, বা তড়িতের ক্ষেত্রেও সেম কথাটাই প্রযোজ্য। বিচ্ছিন্ন সংস্থা মানে যেটা পরিবেশের আর সিস্টেমের মধ্যে পুরো আলাদা করে রেখে দেয়, সেটাকেই বলা হয় বিচ্ছিন্ন সংস্থা। তো আমরা যদি বলি বিচ্ছিন্ন সংস্থায় মোট আধান সর্বদা ধ্রুবক থাকে, কথাটা ঠিক বোঝা গেল না। আমরা একটা উদাহরণ দিয়ে দেখা যাক আমাদের এই জায়গাটা। ধরো এটা একটা সংস্থা, এর মধ্যে তিনটে আধান আছে, একটা দুটো তিনটে। ঠিক আছে, একটা আধানের মান দেওয়া আছে 3 কুলম, একটা আধানের মান দেওয়া আছে 1 কুলম, একটা আধানের মান দেওয়া আছে -2 কুলম। এবার ধরো এই সিস্টেমটা ভালো করে জেনে নাও, এটা কি না, এটা আইসোলেটেড সিস্টেম। আইসোলেটেড মানে ওই যে বিচ্ছিন্ন সংস্থা আমি যেটা বললাম, আইসোলেটেড সিস্টেম। এবার ধরো এই সিস্টেমটাকে আমি ঝাঁকালাম বা নড়ালাম বা কিছু একটা করলাম, ঝাঁকানোর পর দেখা যাচ্ছে আর একটা নতুন সিস্টেম তৈরি হবে। কিন্তু কথাটা হচ্ছে আমি যে বললাম ওই যে সংস্থায় আধানকে কোনোদিন সৃষ্টি বা ধ্বংস করা যায় না। 3টে আধান ছিল, 3টে আধানই থাকবে, নতুন করে কোনো আধান সৃষ্টি বা ধ্বংস হবে না। তো সে কিন্তু এক্ষেত্রে কিন্তু আধানের মান পাল্টে যেতে পারে, কারণ ভেতরে আকর্ষণ হতে পারে, বিকর্ষণ হতে পারে, ভেতরে কি হচ্ছে সেটা কিন্তু আমাদের দেখতে পাবো না। সুতরাং আমি যদি তোমাদের বলি যে সব কিছু করে এই প্রথম যে আধানটা এলো সেটার মান হলো ধরো 2 কুলম, তারপরটা এলো ধরো 3 কুলম, তাহলে এই তৃতীয় নম্বর আধানটা কত হবে এটা আমাদের বের করতে হবে। দেখো আমাদের তোমাদের বলেছি বিচ্ছিন্ন সংস্থায় মোট আধান সর্বদা ধ্রুবক থাকে। তাহলে মোট আধান ধ্রুবক থাকে মানে কি, ধরো এটা প্রথম, এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা প্রথম সংস্থা, এটা দ্বিতীয় সংস্থা। তাহলে প্রথম সংস্থা আমরা বলতে পারি Q1 প্লাস Q2 প্লাস Q3 ইকুয়াল টু, সেকেন্ড সংস্থা আমরা কি বলতে পারি Q1 প্রাইম প্লাস Q2 প্রাইম প্লাস Q3 প্রাইম, কারণ মোট আধান তো সর্বদা ধ্রুবক। তাহলে এখানে যতগুলো আধান আছে এদের মোট সমষ্টি ইকুয়াল টু এখানে যতগুলো আধান আছে এখানে তার মোট সমষ্টি। এখানে আমি আধান 3টে নিয়েছি, তাহলে Q1 Q2 Q3, এখানেও 3টে আধান Q1 প্রাইম Q2 প্রাইম Q3। তাহলে Q1 এর মান বসাই 3, Q2 এর মান বসাই 1, Q3 এর মান বসাই -2, আর এখানে Q1 এর মান বসাই 3, Q1 প্রাইমের মান 3, Q2 প্রাইম 3। আচ্ছা একটু মানটা চেঞ্জ করে নিই, এটা 2 ছিল, এটা 2 প্লাস এটা ছিল 3, আর এটা কত বের করতে হবে আমাদের। তাহলে কত হচ্ছে হিসাব করো, 3 + 1 = 4, 4 থেকে 1 গেলে 2, আর তাহলে এখানে হচ্ছে আমাদের 2, আর এখানে হচ্ছে 5 + x। আমি এই 3 নম্বর আধানটাকে x ধরে নিলাম, এই 3 নম্বর আধানটাকে আমি x ধরে নিলাম। তাহলে কত হচ্ছে x = -3। এবার হিসাব করো, দেখো কত হচ্ছে, দেখো 3 আর 1 = 4, 4 থেকে 2 গেলে, তাহলে এই প্রথম যে সংস্থাটা তার মোট আধান কত ছিল 2 ছিল। এবার দেখি তো দ্বিতীয় সংস্থা আধান 2 বেরিয়েছে কিনা, 3 2 5,
5 থেকে কত বিয়োগ করলাম, 3 বিয়োগ করলাম, দেখো 2 হলো। তার মানে আমাদের এর থেকে প্রমাণিত হলো যে বিচ্ছিন্ন সংস্থায় মোট আধান সর্বদা ধ্রুবক থাকে। তাহলে আমাদের আধানের সংরক্ষণ নীতি কটা পেলাম, 2খানা পেলাম, যে কি না আধানকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, কেবল একটা বস্তু থেকে অপর বস্তুতে স্থানান্তরিত করা যায়। আর একটা কী পেলাম না, বিচ্ছিন্ন সংস্থায় আধানের মান, মোট আধানের মান সর্বদা ধ্রুবক হয়। এরপর আমাদের যেটা জানতে হবে আধানের কোয়ান্টায়ন। আধানের কোয়ান্টায়ন কথাটার নামটা থেকে কি বোঝা যায়, আগে একটু নামের যে কথাটা লিখলাম আধানের কোয়ান, এর মানেটা বুঝি। কোয়ান্টায়ন কথাটার মানে কি, কোয়ান্টায়ন কথাটা হচ্ছে কোয়ান্টাইজড। এই যে আমরা এখন খুব কোয়ারেন্টিন, সেই কোয়ারেন্টিন কথাটাই কিন্তু অ্যাকচুয়ালি এটা ফিজিক্সের থেকে নেওয়া হয়েছে। সে কি জিনিসটা দেখা যাক, আমরা একটু দেখি। কোয়ান্টাইন কথাটার মানে হচ্ছে ধরো তোমরা একটা কিছু বাড়িতে রান্না করছো, সেই রান্না করতে করতে দেখা যাচ্ছে ওখানে 50 গ্রাম দুধের প্রয়োজন হচ্ছে, কিন্তু দোকানে গিয়ে বললে দাদা আমাদের 50 গ্রাম দুধ দিন, কিন্তু দোকানদার বলবে না 500 গ্রাম দুধের প্যাকেটই নিতে হবে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ দোকানে গেলে সেই 50 গ্রাম দুধ কিন্তু তোমাদের আলাদা করে দেওয়া হচ্ছে না, তোমাদের কিন্তু মেনলি সেই 500 গ্রাম দুধের প্যাকেটই নিতে হচ্ছে। তার মানে একটা জিনিস দেখা যাচ্ছে যে প্রকৃতিতে এমন কিছু কিছু জিনিস আছে যাদের কিন্তু ফিক্সড ভ্যালু। কোয়ান্টাইন মানে সেটাই, তোমাকে ফিক্সড করে রাখা হয়েছে কোনো একটা জায়গায়, সেখান থেকে কিন্তু তুমি হয়তো অন্য জিনিস বার করতে পারবে, কিন্তু সেটাই তোমাকে করে যেতে হবে। মানে কি, তোমাকে দোকানে গেলে 500 গ্রাম দুধের প্যাকেটই কিনতে হবে, তুমি 50 গ্রাম দুধের প্যাকেট আলাদা করে পাবে না। তার মানে কোয়ান্টাইন মানে বোঝা যায় ইট ইজ ফিক্সড ভ্যালু ইন অ্যাভেলেবেল। মানে কি, এটা একটা অ্যাভেলেবেল ইন ফিক্সড ভ্যালু, মানে কি এখানে যেটা ফিক্সড ভ্যালু সেটা পুরো এখানে অ্যাভেলেবেল করা আছে, যেটা মার্কেটে গেলে তুমি অন্য কোনো ভ্যালু পাবে না। যেরকম পেন তুমি যদি মার্কেটে গিয়ে কিনতে চাও, তোমাকে একটা গোটাখানেক পেনটাই কিনতে হবে, তুমি দোকানদারকে বলবে না আমাকে দাদা অর্ধেক পেন দিন, কারণ অর্ধেক পেন আমাদের হয় না সেখানে। তার মানে কি, প্রকৃতিতে সব ভ্যালুই কোয়ান্টায়ন। তাহলে কোয়ান্টায়ন কথাটা শব্দটার মানে বোঝা গেল না, সব কিছুই আমাদের ফিক্সড করা, এবং আধানের ভ্যালুও কিন্তু আমাদের প্রকৃতিতে ফিক্সড করে দেওয়া আছে। যেরকম কি তোমাদের মনে প্রশ্ন জাগবে তাহলে আধানের ভ্যালু কীভাবে ফিক্সড আছে, না আমাদের প্রকৃতিতে একটা কথা বলা হয়, প্রকৃতিতে মূল আধান বা সবচেয়ে ক্ষুদ্র আধান কি না, ইলেকট্রন। এই ইলেকট্রনের আধানের মানটাই কিন্তু ফিক্স করে আছে। আমরা যাবতীয় যা বস্তুর আধান পড়ব তা কিন্তু সব ইলেকট্রনের আধানের কত গুণ সেই হিসাবে পড়ব। যেরকম যদি তোমাকে আমি বলি একটা বস্তুর আধান 2 কুলম, তাহলে তোমাকে বুঝে নিতে হবে সেই বস্তুর আধান 2 × E, তার মানে হচ্ছে 2 × 1.6 × 10⁻⁹। মানে কি, প্রকৃতিতে সমস্ত আধানই কিন্তু কি করে রাখা আছে না, কোয়ান্টাইজড করে রাখা আছে। কীরকমভাবে কোয়ান্টাইজড করে রাখা আছে, ধরো প্রথম একটা আধান E, তারপরটা হবে 2E, তারপরটা হবে 3E, তারপরটা হবে 4E, এরকম করে করে NE। আবার ধরো -E, -2E, -3E, -4E, এরকম করে করে -NE। তাহলে আমরা বলতে পারি প্রকৃতিতে সমস্ত আধান হলো ইলেকট্রনের আধানের গুণিতক, অখণ্ড সংখ্যার গুণিতক। অখণ্ড সংখ্যা কেন বলছে, কারণ এইগুলোকে পূর্ণ ভগ্নাংশ বা পয়েন্টে দশমিকে কিন্তু আধানের মান করা যাবে না, যাই হবে আধানের কোয়ান্টাম। মানে কি E, 2E, 3E, 4E। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বস্তুর আধান, মানে যে কোনো একটা বস্তুর আধান ক্যাপিটাল Q ইকুয়াল টু ±NE লিখতে পারি ফর্মুলাটা। কারণ আমি এইমাত্র বললাম যে প্রকৃতিতে যে কোনো বস্তুর আধানই হচ্ছে ইলেকট্রন আধানের গুণিতক। N কি, যেখানে N হচ্ছে 1, 2, 3 ... যে কোনো একটা পূর্ণ সংখ্যা, 1, 2, 3, 4 যে কোনো সংখ্যা। তো এটা হলো আমাদের বস্তু। এবার আমাদের এই যে ফর্মুলাটা যে আমরা ব্যবহার করলাম Q = ±NE, এই ফর্মুলাটা কি কোথায় কাজে লাগাবো, আমাদের ভৌতবিজ্ঞানের যখন অঙ্ক দেবে পরীক্ষায় কিভাবে কাজে লাগাবো, তাহলে আমাদের এই ধরনের একটা অঙ্ক দেখা যাক। খুব ক্লাস 10-এ খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক, যেটা আমাদের MCQ-তেও আসে, এমনিও আসে, আমাদের জেনারেলিস্ট মুখস্থ করে রাখতে হয়। সেটা হচ্ছে 1 কুলম আধানের ইলেকট্রন সংখ্যা কত, ইলেকট্রন সংখ্যা কত। খুব ইম্পর্টেন্ট, MCQ-তে আসে প্রশ্নটা, যে 1 কুলম আধানের ইলেকট্রন সংখ্যা কত। দেখো ভালো করে, 1 কুলম আধান দিয়ে দিয়েছে, তার মানে আমাকে দিয়ে দিয়েছে ক্যাপিটাল কিউর মান কত দিয়ে দিয়েছে, 1 কুলম।
বলেছে ইলেকট্রন সংখ্যা কত, তার মানে আমাকে কি বার করতে দিয়েছে, এন এর মানটা বার করতে দিয়েছে, কারণ আমি ই এর মান আমাকে ফিক্সড, আমরা জানি কত, 1.6 × 10⁻⁹ কুলম। তাহলে কোন ফর্মুলা ইউজ করব, তাহলে আমরা ফর্মুলা ইউজ করব কিউ ইকুয়াল টু এনই। তাহলে কিউ কত দিয়েছে আমাকে, 1 বসিয়ে দাও ক্যাপিটাল কিউর জায়গায়, এন এর মানটা বার করতে হবে। ই কত দিয়েছে আমাদের 1.6 × 10⁻⁹। তো আমাদের এখান থেকে হিসাব করো দেখি কত বেরোয়। তাহলে কত বেরাচ্ছে, যে তাহলে এন এর ভ্যালু কত বেরাচ্ছে, 1/1.6 × 10⁻⁹। এটা ভাগ করো, ভাগ করলে কত হবে, ভাগ করলে হবে 6.25 × 10⁻18 এত টি। এই সংখ্যাটা আমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে, এন এর ভ্যালুটা, ঠিক আছে, এই ভ্যালুটা কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে। ওকে, আচ্ছা নেক্সট। তাহলে আমাদের আধানের কোয়ান্টাম বোঝা গেল। এরপর আমাদের যেটা আসে সেটা হচ্ছে স্থির তড়িৎ সংক্রান্ত কুলম্বের সূত্র। খুব মন দিয়ে এটা কিন্তু আমাদের বুঝতে হবে, স্থির তড়িৎ সংক্রান্ত কুলম্বের সূত্র, কুলম্বের সূত্র, স্থির তড়িৎ সংক্রান্ত কুলম্বের সূত্র, এটা আমাদের কিন্তু বুঝতে হবে। কুলম্বের সূত্র কি না, কুলম্ব বলছেন যে দুটো স্থির বিন্দু আধান, দুটো স্থির বিন্দু আধান, খুব মন দিয়ে এই কথাটা আমি বারবার বলছি, দুটো স্থির বিন্দু আধান, স্থির বিন্দু আধান মানে পয়েন্ট পার্টিকেল, স্টেশনারি পয়েন্ট পার্টিকেল, এদের মধ্যে যে ফোর্সটা কাজ করছে, এদের মধ্যে কি ফোর্স কাজ করছে না, আমি বললাম এই আধানটার মান Q1, এই আধানটার মান Q2, দুটোতেই প্লাস নিলাম, তাহলে প্লাস প্লাস কি করবে, পরস্পর বিকর্ষণ করবে, বা তুমি যদি প্লাস মাইনাস নাও তাহলে পরস্পর আকর্ষণ করবে। এবার কথাটা হচ্ছে, এবার আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে এই আকর্ষণ বিকর্ষণ বল হবেটা কিভাবে, কিভাবে কাজ করবে। তো আমাদের বলা হয়, কুলম্ব বলেছেন যে না, দুটো স্থির বিন্দু আধানের মধ্যে আকর্ষণ ও বিকর্ষণ বল তাদের পারস্পরিক সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়াশীল হয়, পারস্পরিক সংযোজক সরলরেখা। ধরো এইটা আর এইটা, ধরো এটা Q1, এটা Q2, তাদের মধ্যে ডিস্টেন্স ধরো R, ধরো পারস্পরিক সংযোজক সরলরেখা, ঠিক আছে, এ বি, ধরো এ বি নাম দিয়ে দিলাম, এ বি সরলরেখা বরাবর ক্রিয়াশীল হচ্ছে। তাহলে এবার দেখো এই আধানটার মান ধরো আমি নাম দিয়ে দিলাম হচ্ছে এই আধানটার নাম দিলাম 1, এটা ধরো 2। খুব মন দিয়ে বুঝবে, দেখো আমি কি বললাম কথাটা, যে Q1 আধান Q2 আধানকে কি করবে না, বিকর্ষণ করবে। সেমভাবে দেখো যদি বিপরীতটা হয়, Q2 তো Q1কে বিকর্ষণ করবে। বিকর্ষণ করা মানে কি, বিকর্ষণ করা মানে একটা আধানকে ঠেলে দেবে, কোন দিকে না, বাইরের দিকে। তার মানে কি Q1 আধান কি করছে, Q2কে বাইরের দিকে ঠেলে দিচ্ছে, বাইরের দিকে বলটা প্রয়োগ হচ্ছে কোথায় না, Q1 Q2-র উপর বল প্রয়োগ করছে, Q1 Q2-র উপর। তার মানে এটাকে কিভাবে দেবো, F21, কি লিখবো, F21। F21 মানে কি, 2 নম্বর আধানের উপর, 2 নম্বর আধানের উপর 1 নম্বর আধান দ্বারা ক্রিয়াশীল বল, 1 নম্বর আধান দ্বারা F21 কি না, 2 নম্বর আধানের উপর 1 নম্বর আধান দ্বারা ক্রিয়াশীল বল, বোঝা গেল। তাহলে F21। এবার সেমভাবে দেখো 2ও তো আবার 1-এর উপরে বিকর্ষণ বল করছে, তার মানে কি 1 এই দিকে সরে যাবে, এটা কি হবে তাহলে F12, কারণ 1 নম্বরের উপর 2 নম্বর বল প্রয়োগ করছে, F12। তাহলে ভালো করে বোঝার চেষ্টা করো, তার মানে আমরা কি পেলাম, একদিকে পেলাম F12, একদিকে পেলাম F21। দেখো একই বিন্দু, একই সরলরেখা বরাবর দুটি সমান কিন্তু বিপরীতমুখী বল, তাহলে কি লিখতে পারি, নিউটনের তৃতীয় গতির সূত্র অনুসারে F21 = -F12 লিখতে পারি। এটা ভেক্টর ফর্মে আমরা লিখতে পারি যে F21 = -F12। এবার যদি আমি এটাকে ম্যাগনিটিউডে লিখি, মানে পরম মান, তাহলে মাইনাসটা থাকবে না, মানে ম্যাগনিটিউড অফ F21 ম্যাগনিটিউড অফ F12, এটা লিখতে পারি আমরা। তো কুলম্ব বললেন যে না, কুলম্ব কি বললেন যে না, এই দুটো স্থির বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কি বললেন না,
আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক। কি কথাটা বললেন যে দেখো ভালো করে, এই একটা বিন্দু আধান Q1, এটা একটা বিন্দু আধান Q2, তাহলে যে আকর্ষণ এখানে একটা বল কাজ করছিল কি F21, এখানে একটা বল কাজ করছিল কি F12, তাহলে উনি প্রথম কথা বললেন কি এদের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল আমি ধরে নিলাম F প্রপোর্শনাল টু Q1 ইন্টু Q2। আমি কথাটা কি বললাম না, আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক। আধানদ্বয় মানে কত, Q1 আর Q2, তাহলে Q1 Q2 সমানুপাতিক, এবং এদের দূরত্বের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, মানে F প্রপোর্শনাল টু 1/r²। ভালো করে বোঝার চেষ্টা করো, আমি কুলম কিন্তু দুটো সূত্র দিয়ে, একটা সূত্রে দুটো কথা বললেন, কি বললেন না, দুটো স্থির বিন্দু আধানের মধ্যে, খুব মন দিয়ে এই কথাটা, দুটি স্থির বিন্দু আধান, দুটো স্থির বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক। দেখো আধানদ্বয়ের গুণফল মানে কি Q1 Q2 এর সমানুপাতিক, এবং কার ব্যস্তানুপাতিক না, আধানদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি F প্রপোর্শনাল টু Q1 Q2/r², লিখতে পারি F প্রপোর্শনাল টু Q1 Q2/r²। তাহলে এখান থেকে তাহলে আমাদের কুলম্বের সূত্র কি পাওয়া গেল না, F প্রপোর্শনাল টু Q1 Q2/r²। তাহলে আমরা লাস্ট কি পড়লাম না, F প্রপোর্শনাল টু Q1 Q2/r²। তাহলে আমরা প্রত্যেকে জানি যে প্রপোর্শনাল উঠলে কি আসে, কে আসে ইকুয়াল টু, আর কে একটা ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক, Q1 Q2/r²। কে কে কি বলা হয়, সমানুপাতিক ধ্রুবক। এবার দেখা গেছে এই কের মান মাধ্যমের প্রকৃতির উপর নির্ভরশীল। কি দেখা গেছে না, কের মান মাধ্যমের প্রকৃতির উপর নির্ভরশীল। এই কথাটা থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি, এই কথাটা থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি কুলম্বের সূত্রকে সর্বজনীন সূত্র বলা যেতে পারবে না, ইউনিভার্সাল ল বলা যায় না, কারণ কের মান, কুলম্বের সূত্রে যে কে কনস্ট্যান্টটা ব্যবহার করা হচ্ছে সেই কের মান মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। খুব ইম্পর্টেন্ট কথা, আমাদের যদি পরীক্ষায় কোশ্চেন দেয় যে কুলম্বের সূত্রকে কি সর্বজনীন সূত্র বলা যেতে পারে, আমরা উত্তর লিখব না। কেন না, কারণ যুক্তিটা দেবো কে কুলম্বের সূত্রে যে সমানুপাতিক ধ্রুবক কে ব্যবহার করা হয় সেই কের মান মাধ্যমের প্রকৃতির উপর নির্ভরশীল। কিভাবে নির্ভরশীল না, দেখা গেছে এই কের মানের ভ্যালু আছে 9 × 10⁹ কোথায় না, শূন্য মাধ্যমে, শূন্য মাধ্যমে কের মান কত 9 × 10⁹। আবার বায়ু মাধ্যমে সিজিএস পদ্ধতিতে বলা হয়, বায়ু মাধ্যমে এই কে এর ভ্যালু বলা হয় 1, বায়ু মাধ্যমে কি বলা হয়, কে এর ভ্যালুকে কি বলা হয় না 1 ধরা হয়। তো এইভাবে জিনিসটা আমাদের কিন্তু কুলম্ব সূত্র এগিয়ে গেছে। তো আমরা এর এসআই পদ্ধতিতে কিন্তু কে এর ভ্যালু আবার অন্যরকম। কীরকম এসআই পদ্ধতিতে কে এর ভ্যালু কি না একটু দেখা যাক। তাহলে আমরা দুটো পদ্ধতি পাবো, এখানে একটা সিজিএস আর একটা এসআই। তাহলে আমি সিজিএস পদ্ধতিকে কি বললাম, কে এর ভ্যালু কত 1, তাহলে এফ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি Q1 Q2/r²। আর সিএসআইতে কি লিখবো, তাহলে এফ ইকুয়াল টু 1/4πε, এই চিহ্নটার নাম হচ্ছে এপসাইলন, ইপিএফ সাইলন, SILON, এপসাইলন। একে বলা হয় তড়িৎ ভেদ্যতা। কি বলা হয়, তড়িৎ ভেদ্যতা। কি হয় না 1/4πε Q1 Q2/r²। তাহলে এসআই পদ্ধতিতে কুলম্বের সূত্র কি, এফ ইকুয়াল টু 1/4πε Q1 Q2/r²। আর সিজিএস পদ্ধতিতে এফ এর ভ্যালু কি Q1 Q2/r²। আমাদের যদি মাধ্যমিক অঙ্ক আসে আমরা সিজিএস পদ্ধতিতেই করার চেষ্টা করব, কারণ সিজিএস পদ্ধতিতে 1/4πε কথাটা আসে না। ঠিক আছে, তাহলে আমরা একটা অঙ্ক দেখে নিই যে এই উপর কী ধরনের অঙ্ক আসতে পারে। ধরো দুটি স্থির বিন্দু আধান, দুটি স্থির বিন্দু আধান যথাক্রমে বলা আছে Q1 বলা আছে ধরো +20 ESU, Q2 বলা আছে ধরো +15 ESU, আর আধানদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব মানে আর বলা আছে ধরো 10 সেন্টিমিটার। তাহলে আমাকে বলছে স্থির তড়িৎ বল কত। কি বলছে কোশ্চেনটা,
তড়িৎ বল কত। আমাকে Q1 দেওয়া আছে +20, Q2 দেওয়া আছে +15, আর দেওয়া আছে 10 সেন্টিমিটার, তাহলে বলছে তড়িৎ বল কত। দেখো প্রথমেই একটা কথা বলে দিয়েছে, দুটি স্থির বিন্দু আধান। যেই এই কথাটা বলে দিল তার মানে আমাদের বুঝে নিতে হবে তার মানে কুলম্বের সূত্রই প্রযোজ্য হবে, কারণ কুলম্বের সূত্র কিন্তু একমাত্র স্থির বিন্দু আধানের ক্ষেত্রেই প্রযোজ্য। কোনো রকম বৃহত্তর আধান বা এক্সট্রাঅর্ডিনারি যে চার্জগুলো হয় সেই ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়। কিন্তু এখানে আবার কথা বলতে পারে যে এক্সট্রাঅর্ডিনারি চার্জের ক্ষেত্রেও কিন্তু কুলম্বের সূত্র প্রযোজ্য হতে পারে। ধরো তুমি আছো বিরাটিতে, আরেকজন আছে ধরো আমেরিকায়, তো যে বিরাটিতে যে লোকটা দাঁড়িয়ে আছে আর আমেরিকাতে দাঁড়িয়ে যে লোকটাকে দেখছে খুবই কিন্তু ক্ষুদ্র দেখে মনে হবে, এক্ষেত্রেও কিন্তু আমাদের কুলম্বের সূত্র প্রযোজ্য হতে পারে। তার মানে কুলম্বের সূত্রে প্রযোজ্য হতে গেলে এখানে যে আধান দ্বয়ের মধ্যবর্তী দূরত্বটাকে স্থির রাখতে হবে। ধরো একটা আধান হচ্ছে 2 মিটার, একটা আধান হচ্ছে 2 কুলম্ব, আর একটা আধান ধরো 3 কুলম্ব, এবং তাদের মধ্যবর্তী দূরত্ব ধরো 1 মিটার। তাহলে এক্ষেত্রে কি কুলম্বের সূত্র প্রযোজ্য হবে? না, হবে না, কারণ ওই যে বৃহত্তর আধান একটা 2 একটা 3 এদের মধ্যে 1 মিটার, মানে খুব কাছাকাছি রেঞ্জে আছে। তো কাছাকাছি থাকলে কিন্তু বৃহত্তর আধানের ক্ষেত্রে কুলম্বের সূত্র প্রযোজ্য নয়। তাহলে চলো আমরা অঙ্কটায় ফিরে আসি। অঙ্কটা তাহলে কি দিয়েছিল? তাহলে কুলম্বের সূত্র কি F = Q1 Q2/r²। হয়তো তোমরা ভাববে আমি CGS কেন ইউজ করলাম, SIটা কেন ইউজ করলাম না। দেখো ভালো করে, আমাকে Q1 এর মান দেওয়া আছে CGS পদ্ধতিতে, ESU মানে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, এটা হচ্ছে আধানের CGS একক। আবার দেখো নিচেরটাও তাই ESUতে দেওয়া আছে। আবার দেখো দূরত্ব R, এটা কিসে দেওয়া আছে? দূরত্ব। আর কিসে দেওয়া আছে? সেন্টিমিটার। CGS এর সিটা সেন্টিমিটার, তার মানে এটাও CGS এ দেওয়া আছে। তাহলে দেখো আমাদের তিনটেই CGS এ দেওয়া আছে। তাহলে আমরা এই জন্য আমরা কি F এর ভ্যালুটা CGS এ নিলাম, F এর ফর্মুলাটা Q1 Q2/r²। যদি তোমাদের CGS এ না দেওয়া থাকে তোমরা SI তে ট্রান্সফার করে অঙ্কটা করতে পারো, বা SI থেকে CGS এ নিয়েও অঙ্ক করতে পারো। ঠিক আছে, তাহলে কী হবে অ্যান্সারটা আমাদের দেখে নিই। তাহলে F = Q1 এর জায়গায় ভ্যালু বসাও 20, Q2 কত 15/10, তাহলে 0 0 কেটে গেল, কত হচ্ছে 15 30 কী হবে? ডাইন। কারণ আমরা জানি CGS পদ্ধতিতে বলের একক হলো ডাইন, এই জন্য অ্যান্সার কী হলো 30 ডাইন। সবসময় একক লিখবে, একক লিখতে কিন্তু যেন ভুল না হয়। ঠিক আছে, তো এই হলো আমাদের কুলম্বের সূত্র। এবার কথাটা হচ্ছে এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে, কুলম্বের সূত্রের প্রযোজ্যতা বা কুলম্বের সূত্রের সীমাবদ্ধতা লেখো। এই প্রশ্নটা অত আসতে পারে যে কুলম্বের সূত্রের সীমাবদ্ধতা লেখো। সীমাবদ্ধতা লেখো। হয়তো এই প্রশ্নটা আমাদের মাধ্যমিকে আসতে পারে, হয়তো শর্ট কোশ্চেনে 1 নম্বরেও দিতে পারে, 2 নম্বরেও দিতে পারে। তাহলে আমরা প্রথম কি সীমাবদ্ধতা লিখব? ওই যে আমি বললাম যে এই সূত্রটি কেবলমাত্র স্থির বিন্দু আধানের ক্ষেত্রেই প্রযোজ্য। স্থির বিন্দু আধানের ক্ষেত্রেই প্রযোজ্য। খুব ইম্পর্টেন্ট কথা, এটা কি না কুলম্বের সূত্রের সীমাবদ্ধতা। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে কুলম্বের সূত্রের সীমাবদ্ধতা কি না, কুলম্বের সূত্র শুধুমাত্র দুটো স্থির বিন্দু আধানের ক্ষেত্রেই প্রযোজ্য। আর একটা ভ্যালু মনে রাখবে, যেটা হচ্ছে কুলম্ব এক্সট্রাঅর্ডিনারি চার্জ, মানে ধরো এই একটা চার্জ আছে, এখানে একটা চার্জ আছে, ধরো এই চার্জে পুরো আধান ছড়িয়ে আছে, নিরবিচ্ছিন্নভাবে রয়েছে, এটাকে বলে নিরবিচ্ছিন্ন আধান। তো এই ক্ষেত্রে কি আমাদের কুলম্বের সূত্র প্রযোজ্য? না, এই ক্ষেত্রে কিন্তু আমাদের কুলম্বের সূত্র প্রযোজ্য হবে না। যখন আধান কি নিরবিচ্ছিন্নভাবে থাকবে তখন কিন্তু কুলম্বের সূত্র প্রযোজ্য হবে না। সেক্ষেত্রে কেন? কারণ আমরা জানি কুলম্বের শুধুমাত্র একমাত্র পয়েন্ট চার্জের ক্ষেত্রেই প্রযোজ্য হয়, স্থির বিন্দু আধানের ক্ষেত্রে। বোঝা গেল? আচ্ছা, এরপর আসি বিভব। তোমাদের কিছুক্ষণ আগে আমি বলেছিলাম বিভব কনসেপ্টটা। তো বিভব কি জিনিস? বিভব অ্যাকচুয়ালি বিভব হচ্ছে একটা বস্তুর অবস্থা, কোনো একটা তড়িতাহিত বস্তুর অবস্থা, তড়িৎহিত বস্তুর অবস্থা। মানে বিভব কি না, বিভব ঠিক করে দেয় কোনো বস্তু আধান গ্রহণ করবে না আধান বর্জন করবে, এইটা কিন্তু বিভব ঠিক করে দেয়। বিভবের কাজটাই হচ্ছে কোনো বস্তু থেকে আধান নেবে না কোনো বস্তু আধান বর্জন করবে, সেইটা ঠিক করে দেওয়া। ঠিক আছে, আমাদের বিভব মানে আমরা জানি পোটেনশিয়াল।
হয়তো তোমাদের এই যে কথাটা আমি বললাম যে বিভব কি না, বিভব ঠিক করে আধানের পরিমাপকে, যে কোনো বস্তু আধান গ্রহণ করবে না কোনো বস্তু আধান কি করবে না বর্জন করবে, এটা ঠিক করে দেয়। কিন্তু তোমাদের মনে তাহলে বিভব আমরা মেজার করব কি করে, কোন ফর্মুলা দিয়ে আমাদের বিভবের মানটা মেজার করা যাবে? হ্যাঁ, তো বিভবের একটা ক্লাস মাধ্যমিকে আমাদের একটা কোশ্চেন আসে, অনেকবারই এসছে মাধ্যমিকে, যে কোশ্চেনটা হচ্ছে কার্যের ধারণা থেকে বিভবের সংজ্ঞা দাও। কার্যের ধারণা থেকে বিভবের সংজ্ঞা দাও। এই কোশ্চেনটা মাধ্যমিকে ক্লাস 10দের আসে খুব। বিভবের সংজ্ঞা দাও, কি জিনিসটা? ধরো এটা একটা তড়িৎ ক্ষেত্র, ভালো করে বুঝবে, এটা ধরো একটা তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র মানে যে ক্ষেত্রের আশেপাশে কিনা তড়িৎ বলটা কি হচ্ছে, অনুভূত হচ্ছে। ধরো এটা তড়িৎ ক্ষেত্র, আমি নাম দিয়ে দিলাম এপি। আর ধরো এটা একটা অসীম ডিস্টেন্স, যে ডিস্টেন্সটা থেকে আমি কিনা একটা বিন্দু আধানকে নিয়ে আসবো। ধরো এটা Q1 একটা আধান আছে, কোথায় আছে না অসীমে রয়েছে। আমি এখান থেকে আধানটাকে কোথায় নিয়ে আসবো না তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিয়ে আসবো। এবার কথাটা হচ্ছে তোমাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে আধানকে এটা আনবো কি করে, নিজে নিজে আসবে না। আধানকে অসীম থেকে আনা মানে তোমাকে ধরে নিয়ে আসতে হবে, তোমাকে ধরে 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 নিয়ে এসে সেই তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে কি করতে হবে না বসিয়ে দিতে হবে। ধরো সি বিন্দুতে বসিয়ে দিলাম, তাহলে কার্যের ধারণাতে তখন যখন এই আধানটাকে আমি আনছি তার মানে কি আধানের উপর আমি একটা বল প্রয়োগ করছি। বল প্রয়োগ করা মানে কি আধানের কি হচ্ছে, কার্য হচ্ছে। কারণ আমরা জানি কি কোনো বস্তুর কোনো বস্তুর বল প্রয়োগ করলে সেই বস্তুর প্রয়োগ বিন্দু সরণের গুণফলকে বলা হয় কি না বস্তু কার্য। জানি আমরা বল W কি জানি, বল ইন্টু সরণ। আমরা জানি কোনো বস্তুর বল প্রয়োগ করে মানে তার সরণ হয়, সরণ হলেই তার কার্য হয়। তাহলে এবার কার্যটা এখানে করলো কে? এই যে আমি যে কথাটা বললাম, কার্যটা এখানে কে করলো না বহিস্থ এজেন্ট। বহিস্থ এজেন্ট কি করলো না এখানে কার্য। বহিস্থ এজেন্ট মানে কারণ আমরা কি করলাম না আধানটাকে অসীম দূরত্ব থেকে এনে 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 তড়িৎ ক্ষেত্রে কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে স্থাপন করলাম। তাহলে কার্যের ধারণা থেকে বিভবের সংজ্ঞাটা আমি কি লিখবো না অসীম দূরত্ব থেকে কোনো বিন্দু আধানকে নিয়ে আসতে যে পরিমাণ কার্য করতে হয় তাকেই কি বলা হয় না তাকেই বিভব। ওই বিন্দুর বিভব বলা হয়। খুব মন দিয়ে, বিভব বলতে কিন্তু একটা নির্দিষ্ট বিন্দুর বোঝায়। তো আমি এটা নাম দিয়ে দিলাম ভি। তাহলে বিভবকে কি দিয়ে ডিনোট করে, ভি দিয়ে। তাহলে এই বিন্দুর বিভব কি হবে, ভি হবে। তার মানে বিভবের সংজ্ঞাটা আমাদের বোঝা গেল যে অসীম দূরত্ব থেকে কোনো বিন্দু আধানকে নিয়ে আসতে হবে। তাহলে আমরা W কি লিখতে পারি না W হয় Q বাই ভি। W হয় Q বাই ভি। তাহলে V কি হবে Q বাই কি হবে V W বাই কিউ। তাহলে তাহলে Q এখান থেকে আমি কি লিখবো W বাই ভি লিখবো। ঠিক আছে, তো এই হলো আমাদের কার্যের ধারণা থেকে বিভবের সংজ্ঞা। তো নেক্সট আমাদের যেটা পড়তে হবে যে বিভব আমরা পড়লাম, তো বিভব মানে কি আমি কি বললাম না বিভব ঠিক করে দেয় কোন বস্তু থেকে আধান গ্রহণ করবে আর কোন বস্তু আধান বর্জন করবে। তাহলে ধরো এটা একটা বস্তু, এটা একটা বস্তু, এই বস্তুকে আমি একটা তার দিয়ে যুক্ত করলাম, তো এই একটা। তো ধরো আমি বললাম না এই এ বস্তু, এটা বি, এ থেকে ইলেকট্রন বি বস্তুর দিকে যাচ্ছে। ধরো তাহলে এ থেকে ইলেকট্রন বি বস্তুর দিকে যাচ্ছে, তাহলে এতে কি হচ্ছে আধানের পরিমাণ কমে যাচ্ছে, তার মানে এটা কি হলো, এটা হলো নিম্ন বিভব। আর এটা কি হলো তার মানে উচ্চ বিভব। তাহলে এবার তোমাদের মনে আসবে, প্রশ্ন আসবে, তাহলে এখানে যে আধানটা এলো কোথা থেকে এলো? এখানে কিন্তু আমি আধানটাকে প্রথমে ইনফিনিটিভ থেকে নিয়ে এসেছি, নিয়ে এসে এখানে যখন স্থাপন করেছি তারপর কিন্তু আধানের চলাচলটা শুরু হয়েছে এ থেকে বি এর দিকে। তাহলে যখন এ থেকে বি এর দিকে আধানটা চলতে শুরু করলো তখন কিন্তু এ কিন্তু নিম্ন বিভবে আহিত হলো। কি বিভবে আহিত হলো? নিম্ন বিভব, মানে নেগেটিভ। আর কে গ্রহণ করছে না বি গ্রহণ করছে, তার মানে এটা উচ্চ বিভব মানে পজিটিভ। এবার দেখো এই যে পুরো সংস্থার মধ্যে একটা কিন্তু বিভব পার্থক্যের সৃষ্টি হলো, না একটা নেগেটিভ হয়েছে একটা পজিটিভ হয়েছে, তো এইটাকে বলা হয় বিভব পার্থক্য। কি বলা হয়? বিভব পার্থক্য। বিভব পার্থক্য মানে কি না উচ্চ বিভব মাইনাস নিম্ন বিভব, এরকম কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। বিভব পার্থক্য মানে উচ্চ বিভব মাইনাস নিম্ন বিভব। তাহলে বিভব পার্থক্যের সংজ্ঞায় কি লিখবো না কোনো বিন্দু আধানকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা বিন্দু থেকে মানে এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয় তাকেই কিন্তু কি বলা হয়, তাকেই বলা হয় বিভব বলা হয়, বিভব প্রভেদ বলা হয়। তাহলে আমি কি লিখতে পারি, ভি W বাই কিউ। কোথা থেকে কোথায় কার্য করছি না এ থেকে বি এর দিকে কার্য করছি। তাহলে বোঝা গেল, তাহলে আমাদের বিভবের ফর্মুলা কি বোঝা গেল না V
W/Q। ক্লিয়ার? A থেকে B। তো এর উপর আমাদের যদি একটা অঙ্ক করা যেতে পারে, তাহলে এর উপর একটা আমাদের অঙ্ক করা যেতে পারে। ধরো তোমাকে একটা পয়েন্ট, দুটো পয়েন্ট দিয়ে দিয়েছে তড়িৎ ক্ষেত্রে A একটা B। ধরো A পয়েন্টের বিভব তোমাকে বলে দিয়েছে, VA বলে দিয়েছে 1.5 আর VB ধরো বলে দিয়েছে তোমাকে 2 ভোল্ট। ঠিক আছে, এবার ধরো এই A থেকে B তে যে আধানটা আমরা নিয়ে যাচ্ছি, সেই পরিমাণ আধান নিয়ে যেতে ধরো আমাদের সেই আধানের মানটা হচ্ছে বলে দিয়েছে 3 × 10⁻⁸। এই আধানের মানটা বলে দিয়েছে। ধরো তাহলে আধানের পরিমাণ কত আধান নিয়ে যাচ্ছি? 3 × 10⁸। কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছি না, আধান নিয়ে যাচ্ছি ধরো A থেকে B এর দিকে। এই কারণে দেখো A তে V এর মান কত? 1.5 ভোল্ট, আর দেখো VBর মান 2 ভোল্ট। তাহলে আমাদের বলছে কৃতকার্যের মান কত, মানে ডাব্লুর মানটা জানতে চেয়েছে। তাহলে পরীক্ষায় এই ধরনের প্রশ্ন খুব আসে, মাধ্যমিকে এই ধরনের অঙ্ক, যে একটি বিন্দু আধানকে ধরো 3 × 10⁻, বিন্দু আধানকে A বিন্দু থেকে 1.5 ভোল্ট থেকে B বিন্দুতে মানে 2 ভোল্টে নিয়ে যেতে কত পরিমাণ কৃতকার্য সম্পাদন করতে হবে। তো এই ধরনের কোশ্চেন আসলে আমরা কি কোন ফর্মুলা ইউজ করবো না, ওই যে W=QV। দেখো গুণ করো, বজ্র গুণ করো, W=QV আসছে। তাহলে Q কত দিয়েছে আমাদের? 3 × 10⁻⁸। আর V তাহলে কত হবে? ভালো করে বোঝো, V মানে কিন্তু এখানে কিন্তু বিভব না, এখানে V মানে কিন্তু বিভব না, এখানে V মানে হচ্ছে বিভব প্রভেদ। এটা কিন্তু ভালো করে আমাদের জানতে হবে। এখানে V মানে কি? বিভব প্রভেদ। তাহলে আমরা বলতে পারি, তাহলে এখানে ভালো করে দেখো, তাহলে V মানে এখানে কি হবে না, VB - VA। হ্যাঁ কি না? কারণ VBটা বড়, VAটা ছোট। বিভব প্রভেদ মানে কি? প্রভেদ কথাটার মানে কি? প্রভেদ কথাটার মানে হচ্ছে পার্থক্য। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 3 × 10⁻⁸ × 2 - 1.5। তো এইটা ক্যালকুলেশন করেই আমাদের অ্যান্সার চলে আসবে। বুঝতে পেরেছো? তাহলে কী ধরনের এখান থেকে অঙ্ক আসতে পারে আমাদের? আচ্ছা, এবার কথাটা হচ্ছে বিভবের একক আর বিভবের মাত্রা কি। এই দেখো আমরা পেয়েছিলাম কি, তাহলে W কি পেলাম? QV। তাহলে V কি পেলাম? W/Q। তাহলে আমি যদি বলি SI পদ্ধতিতে বিভবের একক কি, ইজি জিনিস, কারণ SI পদ্ধতিতে আমাদের কার্যের একক কি? জুল। আর কি আধানের একক কি? কুলম। তাহলে SI পদ্ধতিতে বিভবের একক কি হলো? জুল/কুলম। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে SI পদ্ধতিতে বিভবের একক হচ্ছে জুল/কুলম। অনেক সময় এরকম প্রশ্ন আসে যে জুল/কুলম কোন ভৌত রাশির একক? কোন ভৌত রাশির একক? কোন ভৌত রাশির একক? কি লিখব উত্তর? উত্তর লিখব হচ্ছে বিভবের একক বা বিভব প্রভেদের একক। আমরা লিখব জুল/কুলম কার একক না, বিভব প্রভেদের একক। এবার কথাটা হচ্ছে দেখা যায় প্রচলিত অর্থে 1 জুল/কুলম মানে বলা হয় 1 ভোল্ট। কি বলা হয়? 1 জুল/কুলমকে বলা হয় 1 ভোল্ট। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, 1 জুল/কুলমকে বলা হয় 1 ভোল্ট। আর আরেকটা জিনিস মাথায় রাখবে যে CGS, এটা তো আমরা দেখলাম SI, CGS পদ্ধতিতে কি একক না, CGS পদ্ধতিতে বলা হয় স্ট্যাট ভোল্ট। CGS পদ্ধতিতে বিভব প্রভেদের একক কি? স্ট্যাট ভোল্ট। লেখা হয় 1 ভোল্ট = 1/300 স্ট্যাট ভোল্ট। তোমরা হয়তো ভাববে যে এইটা এলো কোথা থেকে, যে 1 ভোল্ট = 1/300 স্ট্যাট ভোল্ট কোথা থেকে এলো? আমরা ওই যে SI থেকে CGS করলাম, জুলকে প্রথমে কিসে নিয়ে গেলাম? আর্গে নিয়ে গেলাম, আর কুলমকে নিয়ে গেলাম হচ্ছে এতে ESUতে। তাহলেই আমাদের অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা প্রায় অনুষ্ঠানের একদম শেষের দিকে পৌঁছে গিয়েছি, আর মিনিট 2 সময় রয়েছে আমাদের। আচ্ছা, এবার হচ্ছে বিভবের মাত্রা। আমাদের টপিক হচ্ছে বিভবের মাত্রা। তাহলে বিভব মানে কি? আমি পেয়ে গেলাম V = W/Q। তাহলে W মানে কি? mL² T⁻⁻²। আর Q মানে কি? আমি পেলাম IT। তাহলে কি হলো? mL², ঠিক আছে, T⁻⁻3 I⁻⁻1। এই হলো বিভবের মাত্রা। তো তোমাদের এখান থেকে কি কি কোশ্চেন আসতে পারে আমাদের জানা হয়ে গেল, যে না বিভবের একক লিখতে দিতে পারে, বিভবের মাত্রা আসতে পারে, বিভব প্রভেদের সংজ্ঞাটা আসতে পারে, যে কার্যের ধারণা থেকে বিভবের সংজ্ঞা দাও। তারপরে জুল/কুলম কোন ভৌত রাশির একক আসতে পারে। আর একটা কোশ্চেন আসতে পারে, আর একটা জিনিস আমি তোমাদের বলে দিই, সেটা হচ্ছে সমবিভব তল। সমবিভব তল কি জিনিস? এমন একটা তল যে তলের উপর অবস্থিত প্রত্যেকটা বিন্দুতে বিভবের মান কি থাকবে? ধ্রুবক থাকবে। ধরো V V V, এটা ধরো একটা আহিত গোলক, তার প্রত্যেকটা বিন্দুতে দেখো V এর মান কনস্ট্যান্ট। এটাকে বলা হয় সমবিভব তল। আর একটা কোশ্চেন মনে রাখবে, যে পরীক্ষা তো আসতে পারে শর্ট কোশ্চেনে, যে সমবিভব তলের উপর দিয়ে কোনো বিন্দু আদানকে নিয়ে যেতে কত পরিমাণ কার্য করতে হয়?
কি বললাম কোশ্চেনটা, না সমবিভব তলের উপর থেকে, এরকম ধর একটা সমবিভব তল, এখানে ভি এখানে ভি সব জায়গায় ভি, তো এর উপর থেকে যখন আমি একটা আধানকে নিয়ে যাচ্ছি তখন কৃতকার্যের মান কত, সবসময় মনে রাখবে 0। সমবিভব তলের উপর দিয়ে যে কোনো বস্তু আধানকে নিয়ে যেতে তার কৃতকার্যের পরিমাণ কত হয়, না 0 হয়। তাহলে এই কোশ্চেনটা বোঝা গেল। এবার মাধ্যমিক 2017 সালে একটা প্রশ্ন, যারা শর্ট কোশ্চেন দিয়েছিল যে 1 কুলম আধানকে নিয়ে যেতে কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে 1 ভোল্ট বিভব পার্থক্য সৃষ্টি করতে কত জুল কার্য করতে হয়, কত জুল কার্য করতে হয়। তাহলে অ্যান্সার কি হবে, না 1 জুল কার্য করতে হয়, কারণ ওই যে 1 জুল কার্য করতে হবে। তার মানে আমরা বোঝা গেল যে 1 কুলম আধানকে নিয়ে যেতে কত জুল কার্য করতে হয়, 1 জুল, কারণ তার ফলে কত সৃষ্টি হয়, না 1 ভোল্ট বিভব পার্থক্যের সৃষ্টি হয়। এই হলো আমাদের বিভবের ধারণা। অনেক ধন্যবাদ আপনাকে। আর অবশ্যই তোমাদের বলি, তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই ফেসবুকে এটা লাইভ হয়েছে, তুমি সেখানে প্রশ্ন রাখতে পারো, আমরা সেখান থেকে উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর আগামীকাল আবার এডুকেশন অনলাইন নিয়ে হাজির হয়ে যাবো। আজকে এই মুহূর্তে এই পর্যন্তই, নমস্কার।